খামেনির জানাজায় শোকার্ত মানুষের ঢল, যোগ দিয়েছেন বাংলাদেশের স্পিকার সহ শতাধিক দেশের প্রতিনিধি। আয়োজনকে ঘিরে কঠোর নিরাপত্তা। রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার খুনের ঘটনায় 4 জন গ্রেফতার। সাইদের পক্ষে সাক্ষী গুমে সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেফতার। এইচএসসিতে ঝরে পড়েছে 5 লাখেরও বেশি শিক্ষার্থী। বাল্যবিবাহ, অসচ্ছলতা সহ নানা কারণ। এখনই পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। দেখছিলেন সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারছেন না আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে এবং বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা আলী খামেনি। জুমার নামাজের শেষে তেহরানের গ্র্যান্ড মাসাল্লা মসজিদে রাখা হয়েছে আয়াতুল্লাহ খামেনি এবং মার্কিন হামলায় নিহতদের মরদেহ। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশটির শীর্ষ নেতা সহ বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা। তেহরানে ঢল নেমেছে শোকার্ত মানুষের। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। 28 ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় সপরিবারে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এরপর যুদ্ধের ব্যাপকতা বাড়ায় খামেনির দাফন করা যায়নি। অবশেষে হত্যাকাণ্ডের 4 মাস পরে শুরু হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়ার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। শুক্রবার ভোরে আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সাথে নিহতদের মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে নেওয়া হয়। জুমার নামাজ শেষে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এ সময় তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন দেশের বিদেশি অতিথি ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বরা। এই শাহাদাত আমাদের সংকল্পকে আরো দৃঢ় করেছে। আজ আরো দৃঢ় সংকল্প নিয়ে আমরা ইরানি জাতির শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসক গোষ্ঠীকে বলছি, শহীদ নেতা ও সকল শহীদের রক্তের জন্য আমরা তাদের জবাবদিহিতা করব। খামেনিকে শ্রদ্ধা জানাতে আসা বিদেশি অতিথিদের মধ্যে আছেন 8 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ 100টি দেশের প্রতিনিধি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন প্রান্তে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাড়ছে ভিড়। নিরাপত্তার খাতিরে বন্ধ ইরানের আকাশসীমা। সর্বোচ্চ নেতার স্মরণে পুরো তেহরানের রাস্তায় রাস্তায় চলছে সাধারণ ইরানিদের আহাজারি। শনিবার ও রবিবার শোক অনুষ্ঠান চলবে। এ সময় তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আয়াতুল্লাহ খামেনির মরদেহ রাখা হবে। এরপর সোমবার তেহরানে আয়োজন করা হবে শোকযাত্রার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সব শ্রেণী পেশা ও মতের ইরানিদের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। ইরানের কর্মকর্তাদের ধারণা, দাফন প্রক্রিয়ার অংশ হিসেবে 7 দিনের এই আনুষ্ঠানিকতায় 1.5 কোটি থেকে 2 কোটি মানুষ অংশ নিতে পারেন। 9 জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজারের পাশে দাফন করা হবে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার খুন হয়েছেন। আর খুনে জড়িত অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। খেলা দেখা কেন্দ্র করে তাৎক্ষণিক বাকবিতণ্ডা থেকে ছুরিকাঘাতের ঘটনা বলে জানিয়েছে পুলিশ। এদিকে দেলোয়ার হোসেন সাঈদের পক্ষে সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় আটক করা হয়েছে সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। ঘটনা গেল মঙ্গলবার রাতের। জাপান ব্রাজিল ম্যাচকে কেন্দ্র করে আদাবর এলাকায় দ্বন্দ্বে জড়িয়ে পড়ে 2 পক্ষ। পরে স্থানীয় বিএনপির নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলে সেখানে হামলা চালানো হয় বিএনপি নেতা আবুল বাশার সাদ্দামের ওপর। পরে হাসপাতালে নেওয়া হলে আবুল বাশার মারা যান সেখানেই। গুরুতর আহত অবস্থায় আরেক নেতাকে ভর্তি করা হয় হাসপাতালে। হত্যার সাথে সরাসরি জড়িত রিপন সহ 4 জনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ বলছে, রাজনৈতিক শত্রুতা বা আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের কোনো তথ্য পাননি তারা। হত্যাকাণ্ডে যিনি সরাসরি জড়িত ছিল সেই আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। এখনো মামলা দায়ের হয়নি, মামলা দায়ের প্রক্রিয়াধীন। মামলা দায়ের হলে এগুলো তদন্ত করে ওখানে তারও জড়িত ছিল তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বড় স্ক্রিনে খেলা দেখানোর জায়গাগুলোতে নজরদারি বাড়ানো হচ্ছে। খেলায় হার জিত থাকবে, যেটা হোক আমি আমারটা নিয়ে আনন্দ করব, অপরকেও তার সুযোগ দিতে হবে তারটা নিয়ে আনন্দ করার জন্য। আর যেটা বললেন যে বড় বড় স্ক্রিনে দেখা হয়,
এটা আমরা করতেছি এবং এটা আমাদের থানা থেকে বলা হয়েছে যে কোথায় কোথায় এরকম স্কিন টানে তাদের সঙ্গে যোগাযোগ করবে, তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো, যেরকম ওরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এদিকে জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদির পক্ষে সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে একটা রিকুইজিশন দিয়েছিল, সেই রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা রিকুইজিশনের যে বিষয়বস্তু জানতে পেরেছি, তারা বলেছে যে এটা ওই যে দেলোয়ার হোসেন সাইদির যে মামলার একজন সাক্ষী কিডন্যাপ হয়েছিল সুখরঞ্জন বালি, সেই কিডন্যাপের সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। এই তথ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে রিকুইজিশন দিলে আমরা তাকে গতকাল রাত্রে 10টার দিকে তার নিজ বাসভবন বাড্ডা থেকে নিয়ে এসে আমরা রিকুইজিশন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাকে হস্তান্তর করেছে। এ ঘটনায় ফজলুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। অবক্ষয় রোধ না করা গেলে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। অর্থনৈতিক অসচ্ছলতা, বাল্যবিবাহ সহ নানা কারণে এইচএসসিতে ঝরে পড়ছে বড় সংখ্যক শিক্ষার্থী। শিক্ষার্থীদের লেখাপড়ার অনীহা, অভিভাবকদের অসচেতনতার পাশাপাশি উচ্চশিক্ষার পরও চাকরি নিয়ে অনিশ্চয়তাকে দায়ী করেছেন বিশ্লেষকরা। সরকারকে এখনই সময়োপযোগী পদক্ষেপ নিয়ে এই সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন তারা। আরেফিন শাওনের রিপোর্ট। বৃহস্পতিবার থেকেই সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। হিসাব বলছে নিবন্ধন করেও 36% শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে না। এমনকি প্রথম দিনেই পরীক্ষায় অনুপস্থিত 24,000-এর বেশি শিক্ষার্থী। 2024-25 শিক্ষাবর্ষে 11টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করে একাদশ শ্রেণীতে নিবন্ধন করেছিল প্রায় 15 লাখ শিক্ষার্থী, অর্থাৎ প্রায় 5.5 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন না এবার। এর কারণ হিসেবে অর্থনৈতিক অসচ্ছলতা, বাল্যবিবাহ, অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। প্রায় 51% মেয়েদের বিয়ে হয়ে যায়, এটা বাংলাদেশের চিত্র। তো এর ভিতরে তো অনেক মেয়ে ডেফিনেটলি তাদের যখন বিয়ে হয়ে যায় তারা আর এই পরীক্ষাটাকে বা লেখাপড়াটাকে একটা গৌণ বা একটা ছোট ব্যাপার বলে মনে করে। আর একটা জিনিস, আমাদের দেশে অলমোস্ট বেকারত্ব, কর্মসংস্থানের খুবই সমস্যা। এখানে একটা ছেলে যে উচ্চ শিক্ষা লাভ করে ইন্টারমিডিয়েট অথবা অনার্স বা ডিগ্রি বা পাশ করে যে চাকরি পাবে, এরকমের নিশ্চয়তার দেওয়ার মতো কোনো জায়গা বাংলাদেশে নেই। কারণ যদি দেখি যে মেয়েদের ক্ষেত্রে সাধারণত যে অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার পর তারা আর পড়াটা প্রয়োজন মনে করে না। আর ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে ঢাকা শহরে না হলেও একটু গ্রাম অঞ্চল, প্রত্যন্ত গ্রাম অঞ্চল, তারা কিন্তু এই পড়াশোনার চাইতে তারা দৈনন্দিন যে আর্নিং, যে আমি উপার্জন করব, যেটা ফ্যামিলি চালাবো, সেটাতেই তারা গুরুত্ব দেয়। শিক্ষার্থীদের লেখাপড়া থেকে দূরে সরে যাওয়ার প্রবণতাতেও তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আসলে কি কি সাপোর্ট দরকার, সেই সাপোর্টগুলো দিয়ে তাদের ধরে রেখে যদি তাদেরকে স্কিল করা যায়, আমার মনে হয় গভর্নমেন্টের প্রথমেই এটা দেখা উচিত। কাজের সাথে সাথে যদি তাদেরকে আমরা যেটাকে ইন্টার্নশিপ বলি, ওদের পড়ার সাথে সাথে কিছু সময় যদি যেখানে কাজ করার সুযোগ হয় সেখানে দেওয়া যেতে পারে, তাহলে দুটার মধ্যে তারা হয়তো সমন্বয় করতে পারে, কিছুটা ইন্টারেস্ট হতে পারে। এটা আমাদের দুর্ভাগ্যজনক। আমরা সরকার বলেন আর আমাদের সমাজ বলেন আর আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন, আমরা কেন এই ছেলেদেরকে এই পর্যায়ে আনতে পারলাম না? এই স্ট্রিম থেকে যেন বাদ না পড়ে, সেজন্যই তাদের বিভিন্ন জায়গায় ইনসেন্টিভ দেওয়া। মেয়েদের ব্যাপারে আরও একটু ম্যান্ডেট কড়াকড়ি করতে হবে, তারা যেন বাল্যবিবাহ অর্থাৎ 18 বছরের আগে যেন বিয়েটা না করতে পারে। শুধু বাজেটের শিক্ষাখাতে বাড়তি বরাদ্দ নয়, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার বলেও মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। তরুণ প্রজন্মকে শুধু খেলাধুলার সমর্থনে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবন, গবেষণা এবং প্রযুক্তি নির্ভর কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে উদ্ভাবক সোলেমান আলী নির্মিত সোলেমান সোলার সেচ পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোলেমান আলীর এই উদ্ভাবন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দেশের কৃষি এবং অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশাবাদ তার। সোলেমানের উদ্ভাবনী কার্যক্রমের জন্য সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মির্জা ফখরুল। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, জেলা বিএনপি সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ অনেকে এই সময় তার সঙ্গে ছিলেন। খালি ঘুরে এনে আর্জেন্টিনা ব্রাজিল লড়াই করে এনে লাভ হবে নি, ভাগ করিলে হবে। তার জন্য ইয়াং জেনারেশনকে ওই দিকে যেতে হবে।
আমি এই জন্য আমাদের শিক্ষিত ছেলেদেরকে বারবার করে বলি যে নিজেরা কিছু করার চেষ্টা, আমরা সকলের পক্ষ থেকে তার এই প্রজেক্টটিকে আরো বড় করা, জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং আরো সাশ্রয়ী করার জন্য চেষ্টা করবো। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, তথ্য সন্ত্রাস রুখতে সরকার সাইবার সুরক্ষা আইন নিয়ে কাজ করছেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠতাই হচ্ছে গণমাধ্যমের একমাত্র মানদণ্ড। এদিকে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, সাংবাদিকতার নামে ক্ষমতার তোষণ থেকে গণমাধ্যমকে বের করার সংস্কৃতি চালু হয়েছে দেশে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। দেশের আইন বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা হয় শুক্রবার। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত এই সভায় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, রাষ্ট্র এবং সমাজকে নিখুঁতভাবে গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যমকে যে কোনো সভ্য সমাজ এবং রাষ্ট্রের আয়না হিসেবে গণ্য করা হয়। আমরা দেশের সাইবার লকে নিয়ে কাজ করতে মন্ত্রী পরিষদ আমাকে একজন সদস্য রেখেছেন, ওখানে কাজটা করার জন্য আপনাদের মধ্যে কিন্তু এক্সপার্ট লাগে। সরকার রাষ্ট্র আপনাদের কাছ থেকে প্রয়োজনীয় আইনি সংস্কার এবং রূপান্তর প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য করে এটাকে অ্যাপ্লিকেবল করা, এটাকে ডুয়েবল করা, এটাকে ওয়ার্কেবল করা, এর জন্য যে পরামর্শগুলি সেগুলি আপনাদের কাছ থেকে নেয়ার জন্য আমরা আপনাদের দ্বারস্থ হব। গণমাধ্যমের কিন্তু প্রধান কাজ হচ্ছে সত্যের মধ্যে মানুষকে সত্যকে হাজির করা। যে কোনো গণমাধ্যম, বিশেষ করে আইন অঙ্গনে যারা কাজ করেন তাদের জন্য বিনীত আহ্বান থাকবে, বস্তুনিষ্ঠতাই হচ্ছে গণমাধ্যমের একমাত্র মানদণ্ড। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ডিজিটাল অপরাধ দমনে প্রচলিত আইন অপ্রতুল। তিনি নির্ভয়ে নিঃসংকোচে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের উপর জোর দিয়ে বলেন, স্তবকতা বাদ দিয়ে সঠিক সমালোচনা করতে হবে। সাংবাদিকদের কিছু রাজনৈতিক নেতা মন্ত্রীদেরকে তুষ্ট করার জন্য স্তবকতা। আমরা অতি সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সর্বপ্রথম বিদেশ সফরের পরে এখনো পর্যন্ত দেখতে পাইনি। এটা স্বস্তির জায়গা। সরকারের পক্ষ থেকে কোন সময় মেইন স্ট্রিম মিডিয়ার সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা প্রদান করা হচ্ছে না, এটা স্বস্তি। কিন্তু এই কথাও সত্যি, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার নামে নানাভাবে ভালো কাজেরও অযথা সমালোচনা, নানা মানুষকে মেলাইন করা এবং নানাভাবে মানুষকে কিংবা ভালো রাষ্ট্রের ভালো কাজগুলোকে ডিসক্রেডিট করা একটা অপচেষ্টা আমরা লক্ষ্য করে থাকি। সেক্ষেত্রে আমার মনে হয় সময় এসেছে আইনি কাঠামোর মাধ্যমে এই ধরনের অপসাংবাদিকতা, অপতথ্য, অপপ্রচার যারা চালাবেন তাদের বিরুদ্ধে আপনাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। উচ্চ আদালতে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়েও কথা বলেন আলোচকরা। এই জায়গায় দীর্ঘকাল সাংবাদিকরা আদালতে প্রবেশ করতে পেরেছে অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। হঠাৎ কি এমন হলো যে সাংবাদিকরা আদালতে প্রবেশ করতে পারবে না? আমি মনে করি জনগণের তথ্য জানার অধিকার আইনের মধ্যে লিপিবদ্ধ আছে। আসলে এটা মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে যায় না। যেখানে সারা দুনিয়াতে লাইভ ব্রডকাস্ট হচ্ছে, লাইভ সম্প্রচার হচ্ছে, আর আমরা সাংবাদিকদেরকে কোর্টরুমে ঢুকতে দিচ্ছি না, এটি কোনো সঠিক কাজ হইতে পারে না। গণমাধ্যম যত নিখুঁতভাবে দায়িত্ব পালন করবে, সমাজে মানুষের মনোজগতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তত বেশি স্থান করে নেবে বলেও উল্লেখ করেন আইনজীবী ও সাংবাদিক নেতারা। প্রতিষ্ঠা করা যায়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 10টায় নেত্রকোনায় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এদেশের 1 ইঞ্চি বালুকণার ওপরেও কাউকে পা রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে দেশপ্রেম এবং ইমানি শক্তি নিয়ে সীমান্তে বিজিবির পাশে দাঁড়িয়ে যেতে হবে। এদের সবার, তাই দেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। দেশ আমাদের যেহেতু সবার 1 ইঞ্চি জায়গা কেন একটা বালুর উপরে কাউকে পা রাখতে দেবো না। এই জায়গায় আমাদের বিজিবির পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে আমরা ওখানে দাঁড়ায় যাবো। বিজিবির হাতে অস্ত্র থাকবে, আমাদের বুকের দেশপ্রেমের অস্ত্র নিয়ে আমরা দাঁড়ায় যাবো।
দেশ জুড়ে হামের প্রকোপে গত 24 ঘন্টায় আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছে আরও 1107 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে আক্রান্ত এবং উপসর্গে দেখা দেওয়া শিশুদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষা এবং ক্লিনিক্যাল উপসর্গের উপর ভিত্তি করে আক্রান্তের এই সংখ্যা নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত কয়েক মাস ধরে দেশে বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন জনস্বাস্থ্যবিদরা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি জোরদার করার পাশাপাশি শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনার পরামর্শ দিচ্ছেন তারা। ডেঙ্গু ভাইরাসবাহী এডিস মশা লার্ভা ধ্বংসে নতুন ওষুধ আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘদিন একই ওষুধ ব্যবহারের ফলে এর কার্যকারিতা কমে এসেছে বলে জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীদের বাসায় গিয়ে তথ্য সংগ্রহ এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি জানান। দুপুরে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে বনানীতে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক। বিভিন্ন সরকারি কোয়ার্টার এবং নির্মাণাধীন ভবনগুলো ডেঙ্গু মশার প্রজননের অন্যতম হটস্পটে পরিণত হচ্ছে দাবি করে এসব জায়গায় নিয়মিত পরিচ্ছন্নতা এবং নজরদারি জোরদারের উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। এই সময় সোয়ারেজ ব্যবস্থার উন্নয়নে গুলশান বাড়ি ধারা খালে গিয়ে পড়া অধিকাংশ লাইন অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শফিকুল ইসলাম খান। এক দেশ এক কিউআর লেনদেন বাংলা কিউআর বাস্তবায়নের লক্ষ্যে ক্যাশলেস ধানমন্ডি শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে পূবালী ব্যাংক পিএলসি। লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণের এই উদ্যোগ পূবালী ব্যাংকের। ধানমন্ডি রবীন্দ্র সরোবরের অনুষ্ঠানে নগদবিহীন লেনদেনের সুবিধা, নিরাপত্তা এবং ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, পরিচালক আ.ন.ম মইনুল কবির এবং পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ আলী। আলোচনা শেষে উপস্থিত অতিথিরা ক্যাশলেস লেনদেন বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং বাংলা কিউআর ব্যবহারের মধ্য দিয়ে ডিজিটাল লেনদেন সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 8 দিন পর ধসে পড়া ভবনের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাণান্তকর চেষ্টা চলছে হতাহতদের উদ্ধারের জন্য। এর মধ্যে 2500 ছাড়িয়েছে মৃতের সংখ্যা, এখনও নিখোঁজ 50,000-এরও বেশি। দীর্ঘ 70 ঘন্টার চেষ্টায় 9তলা ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে 44 বছর বয়সী হার্নান আলবার্তো গিল ফ্লোরেস নামের ওই ব্যক্তিকে বৃহস্পতিবার জীবিত উদ্ধার করা হয়েছে। উপকূলীয় লা গুয়েরা অঞ্চলের একটি শপিং মলের মার্কেট লটে 29 ফিট উঁচু ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছিলেন তিনি। স্থানীয় আর আন্তর্জাতিক উদ্ধারকারী দলের কয়েকদিনের অক্লান্ত চেষ্টার পর বৃহস্পতিবার তাকে অক্ষত অবস্থায় বের করে আনা হয়েছে। এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন চিলির ফায়ার ব্রিগেডের উদ্ধারকর্মীরা। ভূমিকম্পে পুরো ভবন ধসে পড়লেও তার পাশে থাকা দুটি দেয়ালের কারণে একটি আঁচড়ও লাগেনি আলবার্তোর গায়ে। সরকারি মুখপাত্র জানান, জোড়া ভূমিকম্পের পর থেকে বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত অন্তত 2596 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজদের উদ্ধার আর প্রাণের স্পন্দনের খোঁজে সময়ের সঙ্গে অসম যুদ্ধে নেমেছেন উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপ, চাপা পড়া, পচা গলা লাশের তীব্র গন্ধ উপেক্ষা করে স্থানীয়দের পাশাপাশি তল্লাশি চালিয়ে যাচ্ছেন চিলি, কোস্টারিকা, এল সালভাদর, মেক্সিকো, পর্তুগাল আর যুক্তরাষ্ট্রের উদ্ধারকারীরা। 24 জুন 7.2 এবং 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে প্রায় 59,000 ভবন ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এর সঙ্গে থাকায় ধন্যবাদ।